Green Touch, a program for basic challenge. আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে ক্লাস নিতে যাচ্ছি হলো ভোকাবুলারির উপরে। ভোকাবুলারি খুব কঠিন একটা চ্যাপ্টার, মনেই থাকে না, একদম মনেই থাকে না। দেখি কিভাবে মনে থাকে না। আমরা সরাসরি বোর্ডে চলে যাই। আমি আদাউর রহমান। দেখি আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করি। দেখেন, ধরেন আমি এখানে একটা শব্দ লিখতেছি, অস্বস্তি। আচ্ছা, আমি যে শব্দটা লিখলাম অস্বস্তি, অস্বস্তি মানে কিন্তু স্বস্তিতে নেই আমরা, কথা ঠিক না? অস্বস্তি মানে কিন্তু আমরা স্বস্তিতে নাই, শান্তিতে নাই। আচ্ছা, মনে করেন যে ধরেন এ ফিশ, অর্থ হলো একটি মাছ। এটি কি হইলো অস্বস্তি? ইংরেজি কি একটা মাছ হয়? হইতে পারে না। আচ্ছা, একটা মাছকে যদি আমি আউট করে দিই, আউট করলাম, কই থেকে আউট করলাম? অফ ওয়াটার। পানির থেকে যদি একটা মাছকে আমি আউট করে দিই, অর্থাৎ ঘুমে তাই না মাছটাকে ফেললাম, মাছটা কি শান্তিতে আছে? না, অস্বস্তিতে আছে। তো খুব সহজ নয়, ফিশ আউট অফ ওয়াটার মানে অস্বস্তি। খুব সহজ। আপনি দেখেন, এ ফিশ আউট অফ ওয়াটার, তার মানে এখন যদি আমরা বলি যে এ ম্যান আউট অফ ল্যান্ড, অথবা মানে যে যে জায়গা থাকে তাকে যদি ওই জায়গা থেকে সরে অন্য জায়গায় নেওয়া হয়, তো স্বাভাবিক তো অস্বস্তি। অস্বস্তি কি? এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তি। তো আমরা মনে হয় ব্যাপারটা বুঝছি। এখন দেখেন, এই অস্বস্তি এই শব্দটার সাথে যদি আমরা মিলানের জন্য এখানে যদি আমরা এইভাবে একটা শব্দ লিখি, লক্ষ্যহীন ভাবে। আচ্ছা, এই লক্ষ্যহীন ভাবে আর অস্বস্তি কি এক কথা হইল? লক্ষ্য ইংরেজি কি? এম। জানি আমরা হীন ইংরেজি কি? লেস। এমলেস। ভাবে ইংরেজি কি? এলওয়াই। এমলেসলি। ধরেন এই অস্বস্তির সাথে কি লক্ষ্যহীন ভাবে এটা যায়? যায় না। তবে অস্বস্তি ইংরেজি আমরা লিখলাম এ ফিশ আউট অফ ওয়াটার। লক্ষ্যহীন ভাবে ইংরেজি কি? এমলেসলি। আচ্ছা, এখানে যদি আমরা এখানে লিখি বন্ধ করা, সাপোজ একটা শব্দ লিখলাম বন্ধ করা, ইংরেজি কি? স্টপ। মানে কি অস্বস্তির সাথে শব্দটা যায়? না, যায় না। দেখেন আপনি। আচ্ছা, এরপরে যদি আমি লিখি এইখানে যে অস্বস্তিকর অবস্থা, এমন যদি একটা শব্দ লিখি, অস্বস্তিকর অবস্থা, এইটা যদি লিখি যে এটা লিখলাম অস্বস্তিকর, এটা আমাদের বুঝি অস্বস্তি বলতে আমরা কিন্তু বুঝি আসলে আনইজি, ইজি না, আনইজি অবস্থা। ইংরেজি আমরা লিখলাম স্টেট, আনইজি স্টেট। তাহলে আপনি দেখেন, এগুলা যদি অপশন থাকতো তাহলে কিন্তু এটার সাথে এটা মিলতো, তাই না? একেবারে স্বাভাবিক কিন্তু যে অস্বস্তি, এ ফিশ আউট অফ ওয়াটার, অস্বস্তিকর অবস্থা মানে আমরা বুঝতেছি আনইজি স্টেট। অনুরূপভাবে যদি আমি এটার সাথে অপশনে দিয়ে দিই কোথাও না, কোথাও না, তার মানে নো হয়ার, নাও হয়ার না, কিন্তু নো হয়ার। আচ্ছা, দেখেন, মনে করেন এই শব্দটা আছে আপনার প্রেজেন্ট আইডিয়মস থেকে, ফিশ আউট অফ ওয়াটার মিন্স চারটা অপশন দিয়ে দিল, কোনটা হবে? আপনি কিন্তু বুঝতেছেনই, অস্বস্তিকর অবস্থা, আনইজি স্টেট। তবে আপনার এই শব্দগুলো শব্দ যদি আপনার ভালো আয়ত্তে থাকে, এ ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তি, লক্ষ্যহীনভাবে এমলেসলি, বন্ধ করা স্টপ, অস্বস্তিকর অবস্থা আনইজি স্টেট। অর্থাৎ আপনি নিজেই যদি বলেন আই এম ইন অ্যান আনইজি স্টেট, আমি একটি অস্বস্তিকর অবস্থায় আছি, হ্যাঁ। অথবা মনে করেন যে হি ইজ ফাউন্ড নোওয়্যার, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এইভাবে যদি আমরা কোথাও না, আনইজি স্টেট, স্টপ, এমলেসলি, ফিশ আউট অফ ওয়াটার, এই সবগুলো শব্দই কিন্তু আপনার পরিচিত। কিন্তু এই ফিশ আউট অফ ওয়াটার এটার অর্থ অস্বস্তি, হয়তো আমরা এটা ক্লিয়ার ছিলাম না, ক্লিয়ার হয়ে গেলাম। তো যাই হোক, আমার মনে হয় এটা আমরা বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি মানে এই শব্দগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। আর যদি আপনি এই কৌশলে মনে রাখার চেষ্টা করেন, আপনার কাছে এটা মনে হয় না খুব বেশি কষ্ট করে বলে মনে হবে। তবে এখানে আমি একটা টেকনিক অবলম্বন করতেছি, খেয়াল করছেন? আগে কিন্তু আমি বাংলাটা লিখতেছি। আচ্ছা, মনে করেন আমি একটা শব্দ লিখলাম, ধরেন আমার ইচ্ছা মতো এইভাবে লিখলাম, এন্ড ইন স্মোক। আচ্ছা,
এটি কিন্তু এন্ড শব্দের অর্থ শেষ হওয়া। আমরা যদি কোনো ভার্বের পরে কোনো প্রিপোজিশন লিখে এইভাবে যদি আমরা ভার্বসের অর্থটাই শেষ করে ফেলি, ভার্বসের অর্থটাই বদলে ফেলি, তখন এটাকেই বলা হয় কিন্তু ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস। এন্ড ইন স্মোক, স্মোক মানে ধোয়া, ধোয়ার মধ্যে শেষ করা, ধোয়ার মধ্যে শেষ করা। আমাদের কিন্তু যখন আমরা কোনো কাজে ঢ্যাস হই তখন কিন্তু দেখা যায় সব কিছু ধুলিকাময়, ধু ধু কেমন যেন লাগে। তার মানে কি এন্ড ইন স্মোক মানে কি, যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই ওই স্টেটটাকেই বলা হয় এন্ড ইন স্মোক, মানে ধোয়ার মধ্যে শেষ, ধু ধু করতেছে। তার মানে এন্ড ইন স্মোক শব্দের অর্থ হলো, স্মোক মানে ধোয়া, তাই না? ধোয়ার মধ্যে শেষ, ব্যর্থ হওয়া, এটাই কিন্তু বোঝাইতেছে। এন্ড ইন স্মোক শব্দের অর্থ হলো আসলে ব্যর্থ হওয়া। দেখেন এইটা দ্বারা যদি কেউ, এটাকে তো দেখেন এন্ড ইন স্মোক শব্দের অর্থ ব্যর্থ হওয়া, ধোয়ার মধ্যে শেষ হওয়া মানে কি ব্যর্থ হওয়া, ধুধুকার অবস্থা। অর্থাৎ ধরেন আপনি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন, ফেল করলেন, তখন আপনার কেমন লাগবে, পৃথিবীটাকেই আবছা আবছা মনে হবে, এটাই কিন্তু ব্যর্থ হওয়া। দ্যাট ইজ কল্ড এন্ড ইন স্মোক। আচ্ছা, এরপরে দেখেন যদি কেউ এভাবে লেখে যে এইটার প্রতিশব্দ আমি লিখতে চাইতেছি, তখন আমি লিখলাম হলো টু ক্রিয়েট ফায়ার। টু ক্রিয়েট ফায়ার অর্থ কি? এখানে ক্রিয়েট মানে কি সৃষ্টি করা, আর ফায়ার মানে কি আগুন, আগুন সৃষ্টি করা মানে আগুন জ্বালানো, অর্থাৎ টু মেক ফায়ার, আগুন জ্বালানো। দেখেন এই বিষয়টা কিন্তু আসলে টু মেক ফায়ার, টু মেক ফায়ার বা টু ক্রিয়েট ফায়ার শব্দের অর্থ আগুন জ্বালানো। তো আগুন জ্বালানো আর এন্টি স্মেক কি এক হইলো? আগুন জ্বালায় আপনি ইটও পুরাইতে পারেন, আপনারও পুরাইতে পারেন, হ্যাঁ, আবার রান্না বাড়াও করতে পারেন, আপনার ব্যাপার। টু ক্রিয়েট ফায়ার, ঠিক আছে, আগুন জ্বালানো। আবার যদি আমরা এখানে বলি টু কাম টু নাথিং, আচ্ছা, এর অর্থ হলো আসতেছে কিছুই না হওয়া, কিছুই হইল না, মানে যা কিছু করলাম, এত চেষ্টা করলাম, কিছুই না হওয়া, কিছুই হইল না। আচ্ছা, এই কিছুই না হওয়া আর ব্যর্থ হওয়া তো একই কথা, তাই না? টু কাম টু নাথিং, তারপর টু কাম টু নাথিং এর অর্থই কিন্তু আসতেছে কিছুই না হওয়া, মানে কি কোনো কিছুই হলো না, এত চেষ্টা করলেন কিচ্ছু হলো না, এটাই কিন্তু আমরা বুঝতেছি কি ব্যর্থ হওয়া। আবার দেখেন আরেকটা বিষয় হলো টু সি ফায়ার, আগুন দেখা। টু সি ফায়ার শব্দের অর্থ হলো আগুন দেখা, সি অর্থ দেখা, ফায়ার মানে আগুন, আগুন দেখা। আছে আগুন দেখলেন, তাতে কি হইলো? কিছু হয়, যায় আসে তাতে। আচ্ছা, আগুন দেখা, টু সি ফায়ার, আগুন দেখা। এখন এন্ড ইন স্মোক, এটার সাথে কি আমার এই আগুন দেখা, আগুন জানালো, গেলে কি মিলে? মিলে না। কিন্তু আপনি যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন, আবার ধরেন আপনি যদি বলেন কষ্টে দিনপাত করা বা কষ্টে থাকা, এরকম যদি আমরা একটা লিখি, কষ্টে থাকা মানে কি ব্যর্থ হওয়া? না। যদি আমরা ভালো কিছু করতে চাই তখনও তো আমরা কষ্টে থাকি। যেমন আপনি ইউনিভার্সিটিতে চান্স পাইতে চাইতেছেন, তো এই ক্ষেত্রে আপনি কি কষ্টে আছেন না? আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হচ্ছে, তো কষ্টে থাকা মানে কি ব্যর্থ হওয়া নাকি? না, কষ্টে থাকা মানে এই স্টেট থেকে, যেমন কষ্টে থাকা ইংরেজি কি মানে কষ্টের মধ্য দিয়ে দিন পাঠ করা, টু গো থ্রু, টু গো থ্রু সাফারিং, মানে কষ্টের মধ্য দিয়ে দিন পাত করা, এইভাবে আমরা বুঝাইতেছি কিন্তু। আচ্ছা, এখানে সবচেয়ে একটা বড় মজার বিষয় কি দেখেন, এন্ডিং স্মোক। প্রথমে আপনি চিন্তা করবেন এই যে ধোয়া যা যা দিয়ে তৈরি হয়েছে ওগুলো আগে বাদ, এই দেখেন এই যে ফায়ার, এটা নেবেন না, ফায়ার এটা নেবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার অপশন কমে গেল। একটা হলো কাম টু নাথিং, আর একটা হলো টু গো থ্রু সাফারিং। এখন এইখানে দেখতেছেন আপনি সাফারিং, এটাও কিন্তু কষ্টের মধ্যে চলে আসে, ঠিক আছে? টু গো থ্রু সাফারিং, কষ্টের মধ্য দিয়ে থাকা, এটাও আমাদের হচ্ছে না। তো আমরা এই জিনিসগুলো ভালো করে পড়বো। ব্যর্থ হওয়া ইংরেজিটা হলো এন্ড ইন স্মোক। কেন এন্ড ইন স্মোক? ইন স্মোক মানে ধোয়ার মধ্যে, এন্ড মানে মিলিয়ে যাওয়া, ধোয়ার মধ্যে মিলিয়ে যাওয়া মানে ব্যর্থ হওয়া, এটাই তো ব্যর্থ হওয়া। আর এটাই তো টু কাম টু নাথিং, কোনো কিছুই না হওয়া, এটাকেই কিন্তু বোঝাচ্ছে। যদি আপনি গেলে খুব সুন্দরভাবে ভালোভাবে আমি দেখেন শব্দগুলোর অর্থ লিখে বিশ্লেষণপূর্বক বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনিও যদি এই শব্দগুলো উঠাইয়া উঠাইয়া এইভাবে যদি বিশ্লেষণপূর্বক
মনে রাখার চেষ্টা করেন, আপনার জন্য কিন্তু এটা খুবই সহজ হবে বইলা আমি মনে করতেছি। দেখেন আর একটা কথা, ধরেন একটা শব্দ লিখলাম আমি রি নান সি এ শন, কি জটিল শব্দ না? রিনাউন্সিয়েশন। আচ্ছা, রিনাউন্সিয়েশন এই শব্দটার অর্থ কি হইতে পারে? আচ্ছা, যদি হয়তো প্রোনাউন্সিয়েশন তাহলে আমরা বলতাম উচ্চারণ, কিন্তু এটা কি বলতেছে? রিনাউন্সিয়েশন। তো প্রোনাউন্সিয়েশন আর রিনাউন্সিয়েশন খুব বেশি দূরের অর্থ হইতে পারে নাকি? প্রোনাউন্সিয়েশন শব্দের অর্থ কি? উচ্চারণ। ঠিক আছে, আর রিনাউন্সিয়েশন কি হইতে পারে? প্রো মানে পূর্বে, রি মানে আবার। ঠিক আছে, তার মানে এইখানে উচ্চারণটা কি হইতেছে? আবার হইতেছে। অর্থাৎ যে জিনিসটা আপনি মাইনে নিলেন না, এটাই কিন্তু যে উচ্চারণটা আপনি মাইনে নেন নাই, অর্থাৎ এটাকে বলা হইতেছে অস্বীকৃতি। মানেন নাই আপনি, এটাই হলো রিনাউন্সিয়েশন। রিনাউন্সিয়েশন শব্দের অর্থ হলো আসতেছে অস্বীকৃতি। আছে, অস্বীকৃতি ইংরেজি কি আর নাই? হ্যাঁ আছে। ডিনাই শব্দের অর্থ হলো অস্বীকার করা, ডিনায়াল শব্দের অর্থ অস্বীকৃতি। এই শব্দগুলো কিন্তু নাউন। আচ্ছা, এই শব্দগুলো কি আর নাই? হ্যাঁ আরো আছে। যেমন আমরা এখানে বলি রিপুডিয়েশন। রিপুডিয়েশন, আমি যে শব্দটা লিখলাম রিপুডিয়েশন, এই শব্দটাও কিন্তু অস্বীকৃতি। কারণ আছে খুব সহজ, আপনি যদি এখানে লিখতেন রিপুটেশন তাহলে তো সুনাম হয়ে যেত, আর রিপুডিয়েশন এটা হয়ে গেল কি? অস্বীকৃতি, দুর্নাম হয়ে গেল। দেখছেন, রিপুডিয়েশন, এই যে মাঝখানে ডি দিয়ে, যদি এখানে রিপু এখানে ডিআই না দিয়ে শুধুমাত্র টি দিয়ে দিতাম রিপুটেশন, সুনাম হয়ে যেত। আর রিপুডিয়েশন শব্দের অর্থ অস্বীকৃতি। তাই রিনাউন্সিয়েশন শব্দের অর্থ অস্বীকৃতি, ডিনায়াল শব্দের অর্থ অস্বীকৃতি, রিপুডিয়েশন শব্দের অর্থ অস্বীকৃতি। ইয়েস, অস্বীকৃতি। ঠিক আছে, অস্বীকৃতি মানে মাইনে না নেওয়া, তাই না? যেমন মনে করেন যে ডিনায়াল ইজ ভেরি ব্যাড ফর মি, এই যে অস্বীকৃতি এটা আমার জন্য কিন্তু খুবই খারাপ। তো আপনি ডিনায়াল যে জায়গায় ব্যবহার করতেছেন অস্বীকৃতি, ধরেন আপনি এখানে বলতেছেন এই শব্দটাকে আপনি বারবার ব্যবহারের মাধ্যমে, জোড়া শব্দ ব্যবহারের মাধ্যমে, যেমন তার অস্বীকৃতি হিজ ডিনায়াল। আচ্ছা, তার অস্বীকৃতি হিজ রিনাউন্সিয়েশন। এই যে তার অস্বীকৃতি বা আমার অস্বীকৃতি মাই রিনাউন্সিয়েশন, অথবা মাই রিপুডিয়েশন। এই যে আমরা যে কথাগুলো বললাম, আপনি যদি বারবার এইভাবে চিন্তা করেন যে আমার অস্বীকৃতি মাই রিনাউন্সিয়েশন, আমার অস্বীকৃতি মাই ডিনায়াল, এই শব্দগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে এই রিনাউন্সিয়েশন, ডিনায়াল, রিপুডিয়েশন এই শব্দগুলো কিন্তু আপনার স্বাভাবিকভাবেই মনে থাকবে। আচ্ছা দেখেন, ধরেন কোনো একটা এর মধ্যে রিনাউন্সিয়েশন বা কোনো একটা প্রশ্নের ভিতরে রিনাউন্সিয়েশন এই শব্দটা আসছে, বা ডিনায়াল এই শব্দটা আসছে, অথবা রিপুডিয়েশন এই শব্দটা আসছে, বলা হয়েছে এই শব্দটার কি হইতে পারে, বিপরীত শব্দ কি হইতে পারে, বা প্রতিশব্দ কি হইতে পারে। তো আমরা এখানে যেটা দেখতেছি যে অস্বীকৃতি, আমরা যেটা দেখতেছি অস্বীকৃতি। ঠিক আছে, আরেকটা শব্দ আসতে পারে, সেটা হলো কি? স্বীকৃতি, স্বীকৃতি বা অস্বীকৃতি। তাই আমরা দেখতেছি অস্বীকৃতি যে বিষয়টা, সেটাকে যদি আমরা স্বীকৃতিতে নিয়ে আসি তাহলে এটা কি হবে? বিপরীত শব্দ হবে। আর যদি অস্বীকৃতির আরো একটা শব্দ লিখি আমরা, তখন এটা কি হবে? আমাদের যে বিষয়টা হবে অস্বীকৃতি থেকে যে শব্দটা এখানে দেখা গেল যে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিনাউন্সিয়েশন, এটা যদি আসে, তার সিনোনিম ডিনায়াল হতে পারে, তার সিনোনিম রিপুডিয়েশন হতে পারে, অথবা এই অস্বীকৃতি ইংরেজি আমরা কিন্তু আরও লিখতে পারি। যেমন ধরেন আমরা এটা লিখতে পারি যে ধরেন ডিসেন্টাঙ্গল, ডিসেন, এটা আমরা বলতে পারি ডাইসেন্টাঙ্গল, ডাইসেন্টাঙ্গল। আচ্ছা, আপনারা জানেন এই যে ট্রায়াঙ্গল, এটা কিন্তু আসলে কোণের মতো বোঝায়। ডাই মানে দ্বিভাগ করতেছি, বিভাজন করতেছি, আলাদা করতেছি, মানে স্বীকৃতি নাই, অস্বীকৃতি বোঝাইতেছি। ডাইসেন্টাঙ্গল এই শব্দটাও কিন্তু আমরা কি বোঝাইতেছি? অস্বীকৃতি। অথবা এই শব্দটা যদি আমরা বোঝাই সোর্ট আউট, অর্থাৎ সোর্ট যে জায়গাটা আছে, উৎস যে জায়গা আছে, সেখান থেকে আলাদা করে ফেললাম, সোর্ট আউট।
তাহলে এটা আমাদের কি হয়ে যেতেছে, অস্বীকৃতি। এভাবে কিন্তু আমরা অস্বীকৃতি ইংরেজি নিয়ে আসতে পারি। দেখেন এইখানে রিনাউন্সিয়েশন অথবা ডিনাইল অথবা রিপুডিয়েশন অথবা ডাইসেন্ট্যাঙ্গল বা সুট আউট, এই শব্দটার মধ্যে থেকে যেগুলো আসুক, এই সবগুলো শব্দ ইংরেজি কিন্তু আমাদের কি এই স্বীকৃতি অস্বীকৃতি ইংরেজিটি কিন্তু এই সবগুলো শব্দ, রিনাউন্সিয়েশন, ডিনাইল, রিপুডিয়েশন, ডাইসেন্ট্যাঙ্গল আর হলো সোল্ড আউট। সবচেয়ে মজার বিষয় হলো আপনি যখন বোর্ডের কোশ্চেনগুলো বা বিভিন্ন ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেগুলো যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসা থাকে। সো রিনাউন্সিয়েশন, যেমন আমার অস্বীকৃতি, মাই রিনাউন্সিয়েশন, রহিমের অস্বীকৃতি, রহিমস ডিনায়াল। আচ্ছা, করিমের অস্বীকৃতি, করিমস রিপুডিয়েশন, অথবা আবুলের অস্বীকৃতি, আবুলস ডাইসেন্ট্যাঙ্গল, অথবা বাবুলের অস্বীকৃতি, বাবুল সোট আউট। এইভাবে আমরা কিন্তু শব্দগুলো কি করতে পারি, মনে রাখার চেষ্টা করতে পারি। অর্থাৎ একটা শব্দের সাথে আর একটা শব্দ জোড়া লাগে, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করতে পারি। কিন্তু আমার যদি এইখানে ধরেন এরকম যদি আমি দিতাম যে স্লো মুভমেন্ট, সাপোজ আপনি খেয়াল করেন স্লো মুভমেন্ট, মুভ আমি ভুলক্রমে দুইবার লিখে ফেলছি, নো প্রবলেম। স্লো মুভমেন্ট, এটা যদি আমি লিখি স্লো মুভমেন্ট, আপনি কিন্তু বুঝতেছেন এটার কি ধীর গতি। স্লো মানে ধীর, আর মুভমেন্ট মানে কি গতি বা আন্দোলন, যেটাই বলেন স্লো মুভমেন্ট। আপনার কি মনে হয় স্লো মুভমেন্টের সাথে এই শব্দগুলো যায়? যায় না, কিন্তু কোনোভাবেই যায় না। ধীর গতি, স্লো মুভমেন্ট। কিন্তু আপনার হতে পারে এরকম যে নিচের কোনটি রিনাউন্সিয়েশনের সিনোনিম নয়, তো সেই ক্ষেত্রে আপনি দিয়ে দিল ডিনায়াল, রিপুডিয়েশন, ডাইসেন্ট্যাঙ্গল এবং স্লো মুভমেন্ট দিয়ে দিল, তো তখন তো আপনি বুঝতে পারতেছেন কি হবে, স্লো মুভমেন্ট। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, যদি আমরা কোনো কিছু বৃদ্ধি করা বা বাড়ানো ইংরেজি দেখি, বৃদ্ধি করা, এটাও কিন্তু আমাদের অনেক সময় খুবই দরকার হয়ে পড়ে। যেমন ধরেন লার্জ শব্দের অর্থ কি, বড়। যখন আমরা বলবো এনলার্জ, হ্যাঁ, তখন কিন্তু এটা কি হয়ে যেতেছে, আমাদের বৃদ্ধি করা। অথবা আমরা যদি বলি ইনহ্যান্স, এটার অর্থ কিন্তু আমরা বৃদ্ধি করা দেখতেছি। আমরা যদি বলি ইনক্রিজ, এই শব্দটাও দেখতেছি কি আমরা বৃদ্ধি করা। এনলার্জ, এনহ্যান্স, ইনক্রিজ, এই সবগুলো শব্দ দিয়ে আমরা কি করতেছি, বৃদ্ধি করতেছি। অথবা আমরা যদি এইভাবে লিখি BROAD, ব্রডেন, ব্রডেন শব্দের অর্থ কি, বড় করা। ঠিক আছে, আমরা কিন্তু এই শব্দটা আবার ধরেন আমরা যদি এখানে লিখি ওয়াইডেন, ওয়াইডেন শব্দের অর্থ কি, প্রশস্ত করা। তো এই যে দেখেন বৃদ্ধি করা, এনলার্জ, এনহ্যান্স, ইনক্রিজ, ব্রডেন, ওয়াইডেন, এই শব্দগুলো কিন্তু আমাদের জানা থাকলে খুব বেশি কাজে লাগবে। বৃদ্ধি করা ইংরেজি কি, এনলার্জ, এনহ্যান্স, ইনক্রিজ, ব্রডেন, ওয়াইডেন। আচ্ছা, এখন এই শব্দগুলো মনে রাখবেন কিভাবে? যদি আমি বলি তোমার মনকে বড় করো, এনলার্জ ইওর মাইন্ড, এনহ্যান্স ইওর মাইন্ড, increase your mind, broaden your mind, widen your mind, এরকম আমরা নানানভাবে কিন্তু কথাগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে, অথবা যে কোনো কিছু আমরা বড় করার ক্ষেত্রে এইগুলো ব্যবহার করতে পারি বা বৃদ্ধি করার ক্ষেত্রে। যেমন মনে করেন যে ফুল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে, কারণ ফুল, ফ্লাওয়ার ইনহ্যান্সেস, ফ্লাওয়ার কি করে, বৃদ্ধি করে। কি বৃদ্ধি করে, দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। ফ্লাওয়ার ইনহ্যান্সেস দ্য বিউটি অফ নেচার, ফুল প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, যাই হোক, তাই বৃদ্ধি করা ইংরেজি এনলার্জ, এনহ্যান্স, ইনক্রিজ, ব্রডেন, ওয়াইডেন। ব্রডেন মানে বৃদ্ধি করা বা বড় করা, আর ওয়াইডেন মানে প্রশস্ত করা। যে কোনোভাবে এটা কিন্তু আমরা নিয়ে আসতেছি বড় করার মধ্যে। আবার দেখেন, যদি আমরা এখানে দীর্ঘ করাকে নিয়ে আসি, লং, LONG, লং শব্দের অর্থ দীর্ঘ। আমি যদি এই ওটা উঠিয়ে ই বসাই দিই তাহলে কি হলো, লেং। আচ্ছা, এর সাথে যদি আমি টিজ বসাই, লেন্থ শব্দের অর্থ দীর্ঘ। অনুরূপভাবে আমি যদি এখানে বসাই লেন্থেন শব্দের অর্থ হয়ে গেল দীর্ঘ করা। দীর্ঘ করা মানে লম্বা করা, টাইনে লম্বা করা। লেন্থেন দীর্ঘ করা, টেনে লম্বা করা। তো এনলার্জ, এনহ্যান্স, ইনক্রিজ, ব্রডেন, ওয়াইডেন, লেন্থেন, এই শব্দগুলোকে কিন্তু আপনি ইউজ করতে পারেন। ইউজ করতে পারেন যখন এই শব্দগুলো পড়বেন এবং ইউজ করবেন যে এনলার্জ ইওর মাইন্ড, এনহ্যান্স ইওর মাইন্ড,
ইনক্রিজ ইউর মাইন্ড, ব্রডেন ইউর মাইন্ড, ওয়াইড ইউর মাইন্ড, লেন্থেন ইউর মাইন্ড। আপনি মনকে টাইনে দীর্ঘ করেন। এইভাবে আপনি নানানভাবে এই শব্দগুলোকে মনে রাখতে পারেন। সো ইম্পর্টেন্ট কিন্তু নানান প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই সমস্ত শব্দগুলোর সাথে পরিচিত হই। আর এই পরিচয়ের দৃষ্টিকোণ থেকে আপনার যেটা করা উচিত, আমি মনে করি যে এভাবে আপনার ভোকাবুলারি ব্র্যান্ডার আমরা বৃদ্ধি করতে পারি, নিজেরা আপনার চাইলে বৃদ্ধি করতে পারেন। আচ্ছা, মনে করেন আমি আরো কিছু শব্দের মধ্যে চলে আসতেছি। দেখেন, আপনার কাছে যদি বিষয়টা জটিল মনে হয়, খুব জটিল মনে হয়, বুঝছেন, তাহলে আপনি কি করবেন, এটাকে বারবার বারবার চর্চা করার চেষ্টা করবেন। দেখেন, আমি একটা শব্দ লিখতেছি, সেটা হলো, শব্দটা লিখলাম বইস, বইস্টারাস, বইস্টারাস একটা শব্দ লিখলাম। আচ্ছা, এটার অর্থ কি হইতে পারে? আচ্ছা, এটার অর্থ হইতে পারে বই ইজ স্টার আস। আচ্ছা, বই স্টার আস, বই স্টার আস। আচ্ছা, এইখানে যদি আমরা মনে করেন যে বই বা এটাকে যদি আমরা বউ এরকম চিন্তা করি, বউ আর স্টার আস, স্টার আস অর্থাৎ আমরা সবাই বউ নিয়ে টানাটানি করতেছি, এরকম যদি আমরা চিন্তা করি, বউ নিয়ে টানাটানি করতেছি, তাহলে অবস্থাটা কেমন হয়? বই স্টার আস অর্থাৎ অর্থটা হয়ে যায় হইচই বা কোলাহলপূর্ণ, কোলাহল পূর্ণ। এই কোলাহলপূর্ণ মানে কি? কোলাহলে পূর্ণ, একদম কোলাহল হয়ে গেছে, মানে বিষয়টা কি? নইজি, নইজি। নইজ শব্দের অর্থ কিন্তু আমরা জানি কোলাহল, নইজি মানে কোলাহলপূর্ণ, অর্থাৎ নোজ মানে আমরা কিন্তু জানি নাক, ঠিক আছে? আর কোলাহল হয়ে গেলে নাক দিয়ে আমরা দেখবেন নিঃশ্বাসটা একটু বেশি জানি, তাই না? শব্দগুলো বেশি হয় নইজি, কোলাহলপূর্ণ। আচ্ছা, আর একটা শব্দ আছে এখানে, আমরা সেটা মনে রাখতে পারি, সেটা হলো যেমন এই যে রো শব্দের অর্থ কি? শাড়ি, কিন্তু আমি যদি এখানে ডি ব্যবহার করি, রাউডি, ঠিক আছে? রাউডি অর্থাৎ শাড়ি আর ঠিক থাকলো না, শাড়িগুলো এলোমেলো হয়ে গেল, তখনই কিন্তু বিষয়টা হয়ে যেতেছে কোলাহলপূর্ণ হয়ে যেতেছে। তাই বইস্টারাস কোলাহলপূর্ণ। এখন আপনি যদি এইভাবে বলেন কোলাহলপূর্ণ পরিবেশ, বইস্টারাস এনভায়রনমেন্ট, নইজি এনভায়রনমেন্ট, রাউডি এনভায়রনমেন্ট, আপনি গেলে বলার সময় এইভাবে বললেন যে কোলাহলপূর্ণ পরিবেশ, তাহলে কি আসলো? বইস্টারাস এনভায়রনমেন্ট, কোলাহলপূর্ণ পরিবেশ, নইজি এনভায়রনমেন্ট, কোলাহলপূর্ণ পরিবেশ, রাউডি এনভায়রনমেন্ট। এইভাবে যদি আপনি শব্দের সাথে জোড়া শব্দ মিলাইয়া কাজ করেন, তাহলে দেখবেন যে এই শব্দগুলো আপনার মনে থাকতে খুব বেশি সহজ হবে। তো দেখেন, এখানে বইস টারাস, নইজি, রাউডি, এই সবগুলো শব্দই কিন্তু আমাদের কি শব্দ আসতেছে? প্রতিশব্দ। এই প্রতিশব্দগুলো কিন্তু আমাদের কি করা উচিত? জানা উচিত, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা শব্দ দেখব, সেটা হলো, দেখেন এই যে শব্দটা দেখতেছি আমরা, CALM এর উচ্চারণ নাই, কাম। দেখেন, এই কাম, ঠিক আছে? এই শব্দটার অর্থ কিন্তু আমরা জানি শান্ত, নীরব, কোনো ঝামেলা নাই। কাম শব্দের অর্থ শান্ত বা নীরব, এটা কিন্তু আমরা জানি। কিন্তু এই শব্দ থেকে আমাদের কি আসতে পারে? আসতে পারে ট্রানকুইলড। এই যে ট্রানকুইল, এই শব্দটা যদি আসে আমাদের, ট্রানকুইল, তখন আমাদের কিন্তু মনে রাখা মুশকিল হয়ে যেতেছে যে শান্ত ইংরেজি কাম, আবার শান্ত ইংরেজি হলো ট্রানকুইল, ঠিক আছে? অর্থাৎ কুইল মানে যদি আমরা কুল বিবেচনা করি ঠান্ডা, আর টানকুইল, ট্রানকুইল মানে টান টান ঠান্ডা। এই যে টান টান ঠান্ডা, সেটাই কিন্তু কি? শান্ত, পরিবেশটা শান্ত। তার মানে কাম শব্দের অর্থ যেমন আমাদের কি আসতেছে? শান্ত। ট্রানকুইল শব্দের অর্থ আসতেছে আমাদের শান্ত। এইভাবে আমরা দেখেন আরো শান্ত ইংরেজি আছে আমাদের, কুইট, QUIET। এই যে কুইট, এই শব্দটার অর্থ কিন্তু শান্ত, কোয়াইট না, কিন্তু কুইট, QUIET, কুইট, এই শব্দটার অর্থ শান্ত, কিন্তু এটা কমন বেশি। আচ্ছা, এর মধ্যে আরেকটা শব্দ আছে, যে শব্দটা সেটাও কিন্তু আমরা জানি খুব কমন, যেমন সিরেন। দেখেন, এই যে সিরেন, যে শব্দটা, সিরেন, SEREN, সিরেন, এই শব্দটার অর্থ কি? শান্ত।
সিরেন মানে স্থির মানে স্থির এই বোঝাই দিবেন, স্থির ঠান্ডা। কাম তো এখানে সবচেয়ে বেশি কমন কি, ট্রাঙ্কুইল আর হলো সিরেন, এই দুটো শব্দ কিন্তু বেশি কাজে লাগে। শান্ত ইংরেজি যেখানে আপনি কাম, আপনি যদি বলেন বিকাম শান্ত হও, বি কোয়াইট শান্ত হও, তো আপনি বিকাম শান্ত হও এটা ব্যবহার না করে আজ থেকে ব্যবহার করেন বি ট্রাঙ্কুইল শান্ত হও, বি ট্রাঙ্কুইল শান্ত হও, বি সেরেন বিসেরিন শান্ত হও। যদি আপনি এগুলো ব্যবহার করা শুরু করেন তাহলে এই শান্ত ইংরেজি কিন্তু আপনার কাছে কি হবে, অনেক সহজেই ধরা দেবে। আচ্ছা, আরেকটা ইংরেজি ধরি আমরা, দেখেন আমরা জানি ব্রাইট, দেখেন এই ব্রাইট শব্দের অর্থ কিন্তু আমরা জানি উজ্জ্বল, অথবা আমরা এটাও বলতে পারি মেধাবী, এরকম কিন্তু আসতেছে। উজ্জ্বল মানে কি, সেটা প্রাণবন্ত, ভিভিড, ভিভিড শব্দের অর্থ কি, প্রাণচঞ্চল বা প্রাণবন্ত। কিন্তু একই সাথে আমরা যদি এখানে এই শব্দটা ব্যবহার করি ইনটেন্স, হ্যাঁ, তখন কিন্তু আর আমাদের এখানে মনে থাকতেছে না। ইনটেন্স এই শব্দটাও কিন্তু বোঝাইতেছে প্রাণবন্ত বা উজ্জ্বল বা ব্রাইট, এই শব্দগুলো বোঝাইতেছে। অথবা আমি যদি এখানে আমি এখানে বলি চারফুল, এটাও কেন আনন্দদায়ক, তাই না? আচ্ছা, এইখানে যদি আমি বলি প্লেজার বা প্লিজড, তখন কিন্তু খুশি বা সন্তুষ্ট এমনও বোঝাইতেছে। অথবা আমি যদি বলি ডিলাইট, ডিলাইট শব্দের অর্থ কি, ডিলাইট শব্দের অর্থ আনন্দ, ব্রাইট এটাই কিন্তু বোঝাইতেছে। কিন্তু আপনি শব্দগুলো পরিচিত, চিরফুল, প্লিজড, ডিলাইট, কিন্তু ভিভিড আর হলো ইন্টেন্স আর একটা শব্দ আছে, সেটা হলো আমরা যদি বলি ডার্জিলিং, ডার্জিলিং এই শব্দটাও কিন্তু আমাদের প্রাণবন্ত বা উজ্জ্বল বোঝাইতেছে, ডার্জিলিং। এখন দেখেন, যদি আমি বলি সে মেধাবী, সে প্রাণবন্ত, সে উজ্জ্বল, ইজ ব্রাইট, আবার সে প্রাণবন্ত, হি ইজ ভিভিড, সে প্রাণবন্ত, হি ইজ ইন্টেন্স, সে খুশি, হি ইজ চিরফুল, সে খুশি, হি ইজ প্লেজড, হি ইজ ডিলাইট, হি ইজ ডার্জিলিং। হ্যাঁ, সে খুশি, হি ইজ ডার্জিলিং এই শব্দটা যদি আপনি ব্যবহার করেন, সে খুশি, সে আনন্দিত, সে উজ্জ্বল, সে মেধাবী, হি ইজ ডার্জিলিং, হি ইজ ডার্জিলিং, এগুলা যদি আপনি যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি দেখেন এই শব্দগুলো সরাসরি আপনি মুখস্থ না করে, যেমন আপনি ধরেন এটা উজ্জ্বল এটাই ধরলেন, অথবা আপনি ধরেন মেধাবী বা উজ্জ্বল ধরলেন। আচ্ছা, উজ্জ্বল দিন, ব্রাইট ডে, ভিভিড ডে, ইন্টেন্স ডে, চারফুল ডে, প্লিজড ডে, ডিলাইট ডে, ডার্জিলিং ডে, আপনি এই ধরনের শব্দগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। জোড়া শব্দ ব্যবহার করতে পারেন, বাক্যে ব্যবহার করতে পারেন। যখন আপনি যে শব্দগুলো আপনার কাছে অপরিচিত বলে মনে হচ্ছে, এগুলো যদি আপনি বাক্যে ব্যবহার করেন তাহলে কি হবে, আপনার বাক্য স্ট্যান্ডার্ড হবে। এটা কিন্তু স্বাভাবিক, বাক্যগুলো স্ট্যান্ডার্ড হতে থাকবে। কিন্তু আপনি যদি ফেয়ারফুল হন, যদি আপনি ভীতু হন, দেখেন যে এখানে আমি লিখলাম ভীতু, তখন কিন্তু আপনি ভয় পেয়ে যেতেছেন। ফেয়ারফুল, এই যে দেখেন আপনি ফেয়ারফুল, এটা হয়ে গেল, আপনি ভীতু হয়ে গেলেন যে আমি এত শব্দগুলো মুখস্থ করব, তখন কিন্তু আর আপনি আগাইতে পারতেছেন না। তো ফেয়ারফুল এটা ভীতু আমরা বুঝতে পারতেছি। দেখি ভীতু ইংরেজি ফেয়ারফুল, এটা তো আপনি চেনেন, চেনেন নাকি দেখেন, যে এটা আপনি চিনেন কি চিনেন না, দেখেন এটা আসে বেশি। টিমিড শব্দের অর্থ ভীতু, টিমিড শব্দের অর্থ ভীতু, কয় শব্দের অর্থ ভীতু, ঠিক আছে? কয় শব্দের অর্থ কি আসতেছে আমাদের, ভীতু। আরও আছে ছাই, যেমন আমাদের ছাই শব্দের অর্থ আমরা জানি লজ্জা, কিন্তু এটা অনেক সময় ভয় থেকে লজ্জা আছে, তাই অনেক সময় এটা আসে। তারপরে আছে টিমোরাস, এই টিমোরাস শব্দের অর্থ কিন্তু আমাদের আসতেছে ভীতু। এই যে যে শব্দগুলো আসতেছে, এই শব্দগুলো আপনাকে বুঝতে হবে। আবার দেখেন, এবারে আমরা বলতে পারি যে হ্যাজিট্যান্ট, ওই যে আমরা অনেক সময় বলি না হেজিটেশন লাগতেছে, হ্যাজিট্যান্ট এটাও কিন্তু আপনার ইতস্তত বা ভীতু বোঝাইতেছে। মানে কি, আসলে নার্ভাস। দেখেন যে নার্ভাস এই শব্দটা কিন্তু আপনার খুব বেশি কমন পড়বে না, টিমিড কমন পড়বে, কই কমন পড়বে, টিমোরাস কমন পড়বে, হ্যাঁ এখানে হ্যাজিট্যান্ট আসতে পারে, ঠিক আছে? অনুরূপভাবে আপনি দেখেন এখানে আরো কিছু শব্দ আছে, রিটায়ারিং, দেখেন এই যে রিটায়ারিং এই শব্দটা আমরা বললাম,
মানে টায়ার মানে ক্লান্ত, রিটায়ার মানে কি আরো ক্লান্ত, মানে আপনি ভয় পেয়ে যেতেছেন যে এত কিছু আপনার ভালো লাগতেছে না। অথবা আপনি যদি এটা বলেন অ্যাপ্রিহেন্সিভ, অ্যাপ্রিহেন্সিভ এই শব্দটা কিন্তু কমন। অ্যাপ্রিহেন্সিভ অর্থাৎ আপনি কিন্তু বোধগম্য না, আপনি বুঝতেছেন না। অ্যাপ্রিহেন্সিভ এটাও আমরা বলতে পারি আপনি ভীতু। ফেয়ারফুল তো এখানে আমাদের বেশি কমন কি টিমিড, টিমোরাস। ঠিক আছে, এই দুইটা শব্দ কিন্তু খুব বেশি আসে, টিমিড এবং টিমোরাস। তার মানে এই টিমিড বা টিমোরাস শব্দের অর্থ ভীতু। আচ্ছা, এখন যদি বলেন যে রহিম ভীতু, রহিম ইজ ফেয়ারফুল, রহিম ভীতু, রহিম ইজ টিমিড। আচ্ছা, রহিম ভীতু, রহিম ইজ কয়, রহিম ভীতু, রহিম ইজ সাই, রহিম ভীতু, রহিম ইজ টিমোরাস, রহিম ভীতু, রহিম ইজ hesitant, রহিম ভীতু, রহিম ইজ নার্ভাস, রহিম ভীতু, রহিম ইজ রিটায়ারিং, রহিম ভীতু, রহিম ইজ অ্যাপ্রিহেন্সিভ। এখন দেখেন বিভিন্ন বাক্যে ব্যবহারের মাধ্যমে এই শব্দগুলো কিন্তু আপনি চাইলে আয়ত্ত করতে পারেন। এখন আয়তনটা কার কাছে? আয়ত্তটা কিন্তু আপনার কাছে। আচ্ছা, বাস মুছে ফেললাম। দেখেন এরপরে দেখেন একটা মজার জিনিস আমি দেখাইতেছি, আপনি দেখেন। ধরেন আমি একটা শব্দ লিখলাম মি ডিয়া। আচ্ছা, মি মানে কি? আমাকে। আর দিয়া মানে আমি ধরলাম দিয়া, মানে আমাকে দিয়া বা মানুষ দিয়া যে সমস্ত কাজগুলো আমরা সম্পন্ন করি সেগুলি তো মাধ্যম। মিডিয়া শব্দের অর্থ কি? মাধ্যম। এখন এই মিডিয়া বানান আপনি ঠিক লিখতেছেন, যদি আমি এখানে লিখি পিডিয়া তখন কি আপনার কাছে মনে হয় এটা পিআই হবে? না, এটাও কি হবে? পিডিয়া বানান এখানে কি হবে? পিডিয়া। তাই দেখেন এই যে যদি আমি পিডিয়া এই শব্দটা লিখি, এর আগে যদি আমি লিখি এন, এ দেখেন এগুলো কিন্তু আপনি পারেন। এন সাইক্লো, এন সাইক্লো, দেখছেন? এন সাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া অর্থ কি? বিশ্বকোষ। এটা কিন্তু আমরা জানি, অনেক সময় এটা আমাদের স্পেলিং আসে। বিশ্বকোষ শব্দের অর্থটা বা এটার ইংরেজিটা হলো এনসাইক্লোপিডিয়া। আপনি এভাবে ভাঙা ভাঙা দেখেন না রে বড়দের, আপনি এন সাইক্লো, সাইক্লো আনো, হ্যাঁ সাইক্লো আনো, তার মানে এনসাইক্লোপিডিয়া। কত সোজা, পিডিয়া, এনসাইক্লোপিডিয়া। আচ্ছা, এখন এটা যখন আপনি একত্রিত করে লিখতেছেন এন সাইক্লোপিডিয়া, আচ্ছা এইভাবে যখন আপনি লিখলেন, এটা তো সাধারণত আপনার কিসে আসে? বিশ্বকোষ, এটা এনসাইক্লোপিডিয়া কিসে আসে? স্পেলিং আসে, বানানের ক্ষেত্রে আসে। তখন বানানো কিন্তু আপনি এখানে কি করতেছেন? কষ্ট পাইতেছেন যে আমি কি করব, এটা মনে থাকবে কেমনি। আরো একটা বানান আছে, দেখেন আমি ধরেন এরকম একটা শব্দ লিখলাম SOVE, সফ। আচ্ছা, সফ আরটা লিখলাম REN, তাহলে কি আসলো? রেন, সফ রেন। আচ্ছা, শেষে দিয়ে দিলাম টি, সফ রেন টি। আচ্ছা, এখানে দেখেন যে জিনিসটা আমরা আসলে দেখেন যে এই সফরেনটি কিছু কিছু বানান আছে আমাদের, দেখেন উচ্চারণটা কিন্তু এটা হয়েছে সফ রেন টি, সফ রেন টি। আমি কিন্তু এনটা একটু দূরে লিখছি, এর পিছনে একটা কারণ আছে। কিছু কিছু বানান আছে, এই যে REN, REN, এই REN, RE এবং N এই দুইটার মাঝখানে আইজি বসে, যেটার কোনো উচ্চারণ হয় না। যেমন এই যে এখানে আইজি বসাই দিলেন RE এবং N এর মাঝে। সাপোজ আপনি ধরেন একটা শব্দ লিখলেন, ঠিক আছে, ফ রেন। আচ্ছা, আপনি কিন্তু বুঝতেছেন ফরেন, কোনো ঝামেলা নাই, মাঝখানে আপনি বসাই দিয়েছেন আইজি, ফরেন। ঠিক আছে, তার মানে এখন যদি আপনি বলেন ফরেনার, বিদেশি হয়ে গেল না? অর্থাৎ এই ধরনের কিছু শব্দ আছে। তাই এই যে শব্দটা সভরেন্টি, এই শব্দটার অর্থ কি? সার্বভৌমত্ব। এই যে সার্বভৌমত্ব আমরা শব্দটা লিখলাম, সার্বভৌমত্ব মানে কি? সার্বভৌমত্ব যেমন আমাদের বাংলাদেশের একটা সার্বভৌমত্ব এরিয়া আছে। সার্বভৌমত্ব মানে হলো
যে যে ব্যক্তি যেমন সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী মানে কি, যে ব্যক্তি যে এরিয়াটুকের অধিকার আছে, তার নিজের অধিকার আছে, ওইটি কিন্তু সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী। যেমন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি পুরো বাংলাদেশে একটি সার্বভৌমত্ব রাষ্ট্র, এই রাষ্ট্রের পুরাটার অধিকারী, ঠিক আছে, জনগণের মাধ্যমে। আপনারও কিন্তু একটা সার্বভৌমত্ব অধিকার আছে, সেটা কোনটা, যে আপনার যে দেহটা এই পুরাটাই কিন্তু আপনার সার্বভৌমত্বের অধিকারের আওতাভুক্ত। তো এই যে সভরেন্টি শব্দের অর্থ সার্বভৌমত্ব। এখন যদি আমি এই স্টাইলে মনে রাখি, কেন রে ভাই আমি মনে রাখতে পারবো না কেন, সভ রেন, এই যে আমি এখানে যে দিয়ে রাখতেছি, মাঝখানে কি আসবে আইজি, শেষে কি সভরেন্টি, শব্দের অর্থ কি সার্বভৌমত্ব। এখন এই সভরেন্টি বানানের মধ্যে এই যে ই আছে, এই যে ই আছে, আই আছে, এগুলো নানান জায়গায় কিন্তু আপনাকে বিপদে ফেলানো সম্ভব। কিন্তু আপনি যদি একটু এইভাবে ভেঙে পড়েন, সব রেন টি, দেখেন তো আর কি সুযোগ আছে, এই আইজের উচ্চারণ নাই মাঝখানে, সভরেন্টি বানানটা আমাদের কাছে কিন্তু হেবিজবি লাগে। কিন্তু আমরা যদি একটু স্বাভাবিকভাবে চিন্তা করি এবং ঠান্ডা মাথায় আমরা এগুলো বোঝার চেষ্টা করি, হ্যাঁ, এবং মনে রাখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। তো এরকম আরো ধরেন কিছু জিনিস আছে, যেমন আমাদের ধরেন জুরিসডিকশন একটা শব্দ আছে, শব্দ জু রিস ডিকশন। আচ্ছা, এই শব্দটা যদি আমি আবার ভাঙে লিখি, দেখেন জু রিস ডিকশন, জুরিসডিকশন, এই যে আমি শব্দটা লিখলাম জুরিসডিকশন, এটার অর্থ কি? বিশেষ করে জুরি বোর্ড থেকেই কিন্তু কথাটা আসছে। এটার অর্থ কি আসলে? অথরিটি বা কর্তৃত্ব। এই যে কর্তৃত্ব, এটাই কিন্তু আপনার জুরিসডিকশন। তো আপনি এখন এই জুরিসডিকশন শব্দটা কিন্তু এখন এইভাবে লিখতে পারেন, জুরিসডিকশন, এই যে জুরিসডিকশন। এখন এই জুরিসডিকশনের মানে আসলে জিনিসটা কি? অথরিটি, অথরিটি। এখন আপনিও বলতেছেন ভাইয়া আমি তো জুরিসডিকশন পারলাম, ভাঙে দিলেন, অথরিটিটা মনে, অথরিটি বানান তো মনে থাকে না, কেমনে থাকবে? আপনি অক্সিলারি ভার্ব বানান জানেন? অক্সিলিয়ারি, অক্সিলিয়ারি, তাহলে এটার উচ্চারণ কি? অ, তো স্বাভাবিক আপনি বুঝতেছেন অ, তাহলে এখানে আপনার আসতেছে কি? অ থ, মানে অটা আপনি থুয়া দেন, অ থ। আচ্ছা, কন থুইবেন? রি টি, ঠিক আছে, অথরিটি। এই যে দেখেন, অথরিটি কর্তৃত্ব, জুরিসডিকশন কর্তৃত্ব। এই জুরিসডিকশন এবং অথরিটি দুটো শব্দ আপনি মনে রাখতে পারেন। এই শব্দগুলো সাধারণত কিসে আসে ব্রাদার? স্পেলিং এ। অর্থাৎ আপনার স্পেলিং এ দেখা যায় এই ধরনের শব্দগুলো আমরা খুব বেশি খেয়াল করি। আবার দেখেন, যেমন আমাদের একটা শব্দ আছে তাৎপর্য, ইংরেজিতে কিন্তু আমরা জানি তাৎপর্য, সিগ, এই দেখেন সিগ নি হি ক্যান্স, সিগনিফিক্যান্স, যার অর্থ তাৎপর্য, সিগ নি হি ক্যান্স, তাৎপর্য। তো আপনি যদি এখন এটাকে একসাথে লেখেন, সিগ নি হি ক্যান্স, তাৎপর্য, ঠিক আছে। যদি আমরা বলি ইংরেজির তাৎপর্য আছে, তার মানে আমরা কি বলবো? ইংলিশ হ্যাজ সিগনিফিকেন্স। বাংলাদেশের তাৎপর্য আছে, বাংলাদেশ হ্যাজ সিগনিফিকেন্স। স্বাধীনতার তাৎপর্য আছে, ইন্ডিপেন্ডেন্স হ্যাজ সিগনিফিকেন্স। এই যে আমাদের কিন্তু এখানে হয়ে যেতেছে সিগনিফিক্যান্স, শব্দের অর্থ তাৎপর্য। শব্দটা কিন্তু মোটেই কঠিন না, আমরা যদি চিন্তা করি এটা মোটেই কঠিন না। আরেকটা জিনিস আমি দেখেন, আপনাদেরকে আরেকটা জিনিস আমি শিখাই দিতেছি, নকল করা ইংরেজি। এটা আপনারা উস্তাদ কিনা আমি জানি না, কিন্তু নকল করা ইংরেজিটা আগে আপনি জানেন। দেখেন, নকল করা ইংরেজি আমরা জানি কিন্তু কপি। আচ্ছা, শুধুই কি কপি? ফটোকপি না, ফটোকপি, এটাও তো আমরা জানি নকল করা, নাকি বলেন আপনি? আচ্ছা, ফটোকপি যদি হয়, ফটোকপি এটিকে কি বলা হয় আসলে? ডুপ্লিকেট কপি, তাই না? এটিকে আসল কপি না, এটা হলো ডুপ্লিকেট। এই যে দেখেন, নকল করা, ডুপ্লিকেট।
আচ্ছা, এই ডুপ্লিকেট যেটা আমরা করতেছি, ডুপ্লিকেট, এটাকে আমরা আরেকটা কথায় বলতে পারি রিপ্লিকেট। মানে এই যে প্লিকেট, এটা আমরা রিপ্লিকেট। প্লিকেট শব্দের অর্থ কি, আমরা কি করতেছি, একটা থেকে আরেকটা তৈরি করতেছি। রিপ্লিকেট, এটাও কিন্তু আমরা কি বলতেছি, নকল করা। তার মানে কপি, নকল করা, ফটোকপি করা। আবার দেখেন ডুপ্লিকেট, নকল করা, রিপ্লিকেট, নকল করা। আমরা কতগুলো শব্দ কিন্তু করলাম, তাই না? এবং এর সাথে আমরা আরেকটা কথা বলতে পারি, সেটা হলো আপনি দেখেন যে একটা শব্দ আছে কাউন্টার, ঠিক আছে? কাউন্টার ফিট, FEIT, এই যে কাউন্টার ফিট, কাউন্টার মানে কি? অর্থাৎ একটা জিনিস আপনি মেশিনে দিতেছেন, বিপরীত ক্রমে হুবহু ওই জিনিসটা বেরিয়ে আসতেছে, অর্থাৎ কাউন্টিং হইতেছে। কিন্তু কাউন্টার ফিট এই শব্দটার অর্থ নকল করা। তাহলে আপনার এখানে কমন কি কি? ডুপ্লিকেট, কাউন্টার ফিট, রেপ্লিকেট, এই জিনিসগুলোই তো কমন। কপি আর ফটোকপি এই দুটো কিন্তু আপনার কাছে কি পরিচিত। তার মানে আপনি এখানে নকল করা ইংরেজি বেশি ভালো জানতে হবে কি, রিপ্লিকেট, কাউন্টারফিট, ডুপ্লিকেট। বিশেষ করে রিপ্লিকেট আর হলো কি কাউন্টারফিট, এই দুটো শব্দ আপনাকে জানতে হবে। জানলে আপনি কিন্তু নকল করা ইংরেজি শেখা ফেলাই দেবেন, এবং সেটা কিন্তু আপনার জন্য খুবই কি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। এছাড়াও অনেক সময় অনেকেই অনেক ধরনের শব্দ ব্যবহার করে। এসে নকল করা ইংরেজি যদি বা নকল ইংরেজি এরকম যদি হয়, আসলও তো ইংরেজি আছে, তাই না? তা আসল ইংরেজিটা কি আমরা যদি বলি, আসল ইংরেজি কি রিয়াল? হ্যাঁ, রিয়াল। তার মানে আসল ইংরেজি আমাদের একটা শব্দ আছে, সেটা কিন্তু খুবই মজার শব্দ, জেনুইন। কি জেনুইন শব্দটা কি খুব মজার শব্দ না? আসল, যে এগুলা কিন্তু ফটোকপি, তাহলে আসল ইংরেজি কি? জেনুইন। আচ্ছা, আবার যদি আমরা বলি, ধরেন এরকম একটা কথা বললাম, বিপরীত দিক। আচ্ছা দেখেন, বিপরীত ইংরেজি কি? বিপরীত ইংরেজি আমরা দেখেন অপোজিট বলতেছি, কিন্তু আপনি উচ্চারণটা এইভাবে করেন, অপোসাইট, অপোসাইট, অপোজিট, অপোসাইট দিক দিয়ে ডিরেকশন, অপোসাইট ডিরেকশন। আচ্ছা, এখন যদি হঠাৎ করে বলতো এভাবে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কাউন্টারফিট, তখন কিন্তু আপনি রিপ্লিকেট, কপি, ফটোকপি, ডুপ্লিকেট একটা কিছু থাকতো তার মধ্যে থেকে। আচ্ছা, যদি থাকে এরকম, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিপ্লিকেট, তখন কিন্তু থাকবে কি জেনুইন কপি। আচ্ছা, বিপরীত দিক, অপোজিট ডিরেকশন, এটা কিন্তু এগুলোর সাথে যায় না, আমার ইচ্ছা মতো শিখে নিলাম। বিপরীত দিক ইংরেজিটা হলো অপোজিট ডিরেকশন। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্যন্ত যে শব্দগুলো করলাম, এই শব্দগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন, আমরা ধারাবাহিকভাবে ভোকাবুলারি ক্লাস এইভাবে নিতে থাকবো। আপনারা অংশগ্রহণ করবেন, আমার মনে হয় যে আপনার জন্য কিছুটা হইলেও উপকার হবে আমি মনে করতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।